নিজেদের দেশের মানুষ যেখানে নিজেরা মাটি কামড়ে পড়ে থেকে এমনকি পরিত্যক্ত ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে নিজেদের ভূমি রক্ষার চেষ্টা করছেন সুখদেবপুরের সাধারণ মানুষগুলো, সেটা দেখতে পাচ্ছেন না ফিরহাদ হাকিম। উল্টে তিনি তার ইউনুস প্রেম যেন পরোক্ষভাবে বেড়ে যাচ্ছে, তিনি কার্যত ভারতীয়দেরই দোষ দেখছেন যে সেখানে তার যারা মাটি কামড়ে পড়ে রয়েছে নিজেদের ভূমি বাঁচানোর জন্য, তাদেরকে পাল্টা তিনি বলছেন যে তারা নাকি উস্কানিমূলক মন্তব্য করছে এপার থেকে, অর্থাৎ ভারতীয় ভূখণ্ড থেকে ভারতীয়রাই নাকি উস্কানিমূলক মন্তব্য করছেন। ছি ফিরহাদ হাকিম, কি করে বলেন আপনি? যারা সাধারণ গ্রামবাসী, যারা খেটে খাওয়া মানুষ, যারা নিজেদের হাতের কাস্তে হাতুড়ি দা নিয়ে রাস্তায় নেমে পড়ে বলছেন আমরা 1 ইঞ্চি জমি দেব না, তাদেরকে বলছেন তারা উস্কানিমূলক মন্তব্য করেছে। কি বলেছেন ফিরহাদ হাকিম, আরো একবার শুনুন। এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। তো এটা কাম্য নয়। কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব, ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না। এ নিয়ে কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়? শুনুন। ফিরহাদ হাকিম যিনি দাওয়াতে ইসলাম দিয়েছিলেন, যে ফিরহাদ হাকিম 50% লোককে উর্দু বলতে আহ্বান করেছিলেন, যিনি বলেছিলেন আমরা 33%, 50%, ফিরহাদ হাকিমকে তো মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে ওকে এনআইএর হাতে তুলে দেওয়া উচিত। জনাব ফিরহাদ হাকিম ভারতীয় সীমান্তে বিএসএফ বেড়া দিতে চাইলে তার সঙ্গে যদি ভারতীয় নাগরিকেরা ভারত মাতা কি জয় আওয়াজ তোলে, তার বিরোধিতা করছেন। আমি বুঝতে পারছি না যে জনাব কলকাতার মেয়র পশ্চিমবঙ্গের মন্ত্রী নাকি বাংলাদেশের মন্ত্রী। বিজিবি বেড়া দেওয়ার কাজে বাধা দিচ্ছে বিএসএফ কে, তাতে যদি ভারতীয় নাগরিকরা, স্থানীয় গ্রামবাসীরা বিএসএফ এর পক্ষে দাঁড়ায়, তাতেও আপত্তি জানাবে। বোঝাই যাচ্ছে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করার যাবতীয় উপাদান নিয়ে তিনি কলকাতার বাজারে প্রস্তুত। এক ফিরহাদ হাকিমের রক্ষে নেই, তার উপর দোষর আরেকজন আছেন, তিনি মোহাম্মদ সেলিম। তিনিও বলছেন কিছু দেখতে পাচ্ছেন না, ইউনুসের দোষ কিছু দেখতে পাচ্ছেন না, ইউনুস যা করে যাচ্ছেন তা নিয়ে তো আর কোনো কিছু বলার নেই। উল্টে তিনি দেখতে পাচ্ছেন কি না, বিজেপি তৃণমূল যে দোষ, সেই দোষ তিনি দেখতে পাচ্ছেন। তিনি বলছেন সীমান্তে উত্তেজনা নিয়ে কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন না মোহাম্মদ ইউনুসের দোষ, উল্টে বিজেপি তৃণমূলকে দুষছেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। অনুপ্রবেশ দেখতে পাচ্ছেন না, জঙ্গি যোগও দেখতে পাচ্ছেন না সিপিএম এর রাজ্য সম্পাদক। অনুপ্রবেশ, এই যে ওরা বলে গরু পাচার, বিভিন্ন স্মাগলিং, তাহলে আসলে সীমানায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো সীমানা নেই, লুটেরাদের রাজত্ব। আমি জানি উত্তর চব্বিশ পরগনা গরু পাচারের সবচেয়ে বড় কাণ্ড যে করে, সে যেহেতু আমি নাম ধরে বলতে পারি, বিরোধী দলের নেতাকে টাকা দিয়েছে, এই জন্য সে সিবিআই থেকে এখন বাইরে আছে। কারণ তৃণমূল একা ভাগ পেত, এখন বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে। মালদা ঘটনা এটা উদাহরণ দিচ্ছে যে সীমানায় হিন্দু মুসলমান করছে, ভারত বাংলাদেশ করছে, তো চোরা চালানের কাজে সিদ্ধহস্ত পুলিশই সহযোগিতায়, কেন্দ্রের পুলিশ হোক বা রাজ্যের পুলিশ হোক, বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে। ভাগ বাটোয়ারার কথা বলছেন মোহাম্মদ সেলিম, রাজনীতির কথা বলছেন মোহাম্মদ সেলিম। কোথাও গিয়ে যেটা ভোট রাজনীতির বিষয় সেটা নিয়ে কথা বলতে তিনি ব্যস্ত, কিন্তু যে চোরাচালানকারী, যে জঙ্গি যোগের কথা বলছেন সেটা যে হচ্ছে, সেটা সেই ভূখণ্ড ওপার থেকে হচ্ছে, সেটা নিয়ে কোনো কথা বলছেন না। এর আগেও আমরা দেখেছি হিন্দু মুসলিম নিয়ে কথা বলতে গেলে সিপিএম এর ভীষণভাবে বাধে, সেরকম ভাবেই আজকেও তিনি সেই রকম ভাবেই যা যা ইউনুস করছে সেই দোষটা দেখতে পাচ্ছেন না। এই নিয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, এবং সেই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তাদের প্রতিক্রিয়া শুনুন। শেখ হাসিনা যে সরকার ছিল, তার সেই সরকারের অ্যালাইড পার্টনার ছিল ওয়ার্কার্স পার্টি, যার সঙ্গে সিপিএম এর সঙ্গে একটা যোগাযোগ ছিল। তারা যখন বিরাট 34 বছর ক্ষমতায় ছিলেন, বাংলাদেশে যখন সংখ্যালঘুর উপর আক্রমণ হয়েছিল, তারা কি কোনো ধরনের বক্তব্য রেখেছিলেন? কোনো ধরনের বক্তব্য তারা রাখতে পারেননি। যখন গঙ্গার জল দেওয়া হলো, জ্যোতিবাবু বাংলাদেশে গিয়েছিলেন, উনি কি বাংলাদেশকে বলেছিলেন যে তোমাদের জল দিচ্ছি, তোমরা হিন্দুদের উপর আক্রমণ রোধ করো? কিছু করেন। সুতরাং এখন এসব কথা যেগুলো বলতে চাইছেন সেগুলো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা।
আমরা অবাক হয়ে গিয়েছি যে সিপিএম দলটাই তৈরি হয়েছিল বাংলাদেশের রিফিউজিদের নিয়ে, আজকে তাদের এই ভূমিকা অত্যন্ত নক্কারজনক। ববি হাকিম যা বলেছেন সে দায়িত্ব ববি হাকিমের, আমি তার ঠিক বলে মনে করি না। ববি হাকিম তো অনেক কথা বলছে, ববি হাকিমরা অনেক কথা বলছে, তৃণমূল অনেক কথা বলছে। মোহাম্মদ সেলিম তো এই কারণেই বলেছেন তৃণমূল আর বিজেপি হিসেবে তাকে দেখবেন না। তৃণমূল আর বিজেপি তাদের রাজনৈতিক স্বার্থে চলছে, কিন্তু এটা ঠিক যে বর্ডারটা দেওয়া দরকার ছিল অনেক আগে, সেই বর্ডারটা কেন সেন্সিটিভ দেওয়া হয়নি, সে ভারত সরকারের দায় হোক আর রাজ্য সরকারের দায় হোক। এবার ভারত তার নিজের বর্ডার যদি সেন্সিটিভ দেয় তাহলে কারোর আপত্তি করার কোনো কারণ নেই, সেই আপত্তি করুক না কেন। অ্যাজ সিম্পল অ্যাজ দিস। আমরা শুনলাম একদিকে যেরকম আমরা ফিরহাদ হাকিমের মন্তব্য শুনছি, তিনি এক কথায় দেশের মানুষের দোষ দেখছেন, কিন্তু ওদিকে যারা জামাতিদের হাতের পুতুল হয়ে যাওয়া ইউনূসের সরকার চালাচ্ছে, এমনকি মোহাম্মদ ইউনূস, তাদের দোষ দেখতে পাচ্ছেন না ফিরহাদ হাকিম। আর অন্যদিকে আরো এক কাঠি ওপরে উঠে মোহাম্মদ সেলিম তো চূড়ান্ত সাম্প্রদায়িক মন্তব্য করছেন। ভারত বাংলাদেশ সীমান্তে যে ঘটনা সুখদেবপুরে ঘটছে সেই গোটা বিষয়টিকে নিয়ে তিনি বলছেন যে সেখানে একটা সাম্প্রদায়িক যে কথাগুলো তিনি বলছেন তাতে করে আর যাই হোক অশান্তি থামানোর কোনো লক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না, উল্টে তিনি সেখানে ভোট রাজনীতি করছেন। সেখানেও তিনি হিন্দু মুসলমান নিয়ে কথা বলছেন, কিন্তু তিনি বলতে পারছেন না যে ইউনূসের সরকার যে কাজ করেছে বা যেভাবে ইন্ধন দিচ্ছে সেটা অনৈতিক, সেটা খারাপ, সেটাকে সমালোচনা করা উচিত। কথা বলার মতো ধক নেই মোহাম্মদ সেলিমের। দক্ষিণ চব্বিশ পরগনায় যে হাড় হিম করা ঘটনার কথা বর্ণনা করছেন মৎস্যজীবীরা, যারা বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছিলেন, সেখান থেকে ফিরে তারা যেভাবে হাড় হিম, তাদের সেই অভিজ্ঞতা, যে অত্যাচারের কথা তারা শোনাচ্ছেন, বাংলাদেশের জেলে গিয়ে যেভাবে বেধড়ক মার খেতে হয়েছে ভারতীয় মৎস্যজীবীদের, এপারে ফিরে এসে সে কথা বলতে গিয়ে শিউরে উঠছেন। ছুট করেছে, ছুট করে এই দিক থেকে একটা কোচবাটের চার এখান থেকে গুলি মেরেছে, ওদেরকে ধরতে পারে না। তারপর এই পাশে কোচবাটটা ওদেরকে ধরে নিয়ে যায়, এটা একটু দূরে ছিল বলে এটা ধরতে পারেনি। এরা এসে ওদেরকে বেঁধে টেঁধে পিস বেঁধে টেঁধে রেখেছে, আর এটা এমন ধাক্কা দিয়েছে 4-5 জন পড়ে গেছে, 5 জন পড়ে গেছে। তার বলতেছে বলে সেই একটা আমার ড্রাইভার পড়ে গেছে, আমার ড্রাইভার পড়ে গেছে, ড্রাইভার আছে বলে এই শালারা, ওকে যদি আমরা খুঁজতে যাই তাহলে তো আরেকটা তোদের লেবি এসে, মানে ভারতের লেবি এসে আমাদেরকে ধরে নেবে, বলে আগে চল আগে এদেরকে নিয়ে যাই। ওরা ওদেরকে নিয়ে চলে গেল, আর আমার স্বামীটাকে আর খুঁজে মানে আর বুঝলো না। তারাও বলেছে হাসিনাকে না ছাড়লে ওদেরকে এখান থেকে ছাড়া যাবে না, বলছে আর মারছে, বলছে আর অনেক নির্যাতন করেছে। এই বলে আমরা আর কি করবো, আমাদের দেশ থেকে কোনো বাইরের লোককে এলাও নেই। আমাদের ম্যানেজার গেছে, তাকেও একটু দেখা করতে দিল না। তারপর আমাদের ম্যানেজার তখন লাস্টে দেখে চলে গেছে। এখন আমি বর্ষার থেকে উঠি দাঁড়াতে আমার খুব কষ্ট হয়। এত মার মেরেছে আমার, হ্যাঁ পিছনে এরব বেঁধে তারপর আমাদেরকে লাঠি দিয়ে প্রচুর মারা মেরেছে। আর তাদের কাছে অনেক অনুরোধ করেছি আমাদের দেশ ছেড়ে যখন চলে যাই তখন আর আমার মন প্রাণ যদি আমরা থাকতে পারছি না। বাংলাদেশ সরকারকে দায়ী করা যায়, কিন্তু আমরা অপরাধ করেছি ঠিক আছে, আমাদের ধরে নিয়ে আমাদের হয়তো 2-3 মাস হয়তো জেল করবো, কিন্তু আমাদের তো মেরে ফেলা, তো আমরা আমাদের যেরকম ধরো একটা চোর ধরলাম, ডাকাত ধরলাম, আমরা তার ছায়া দিতে পারি, কিন্তু তাকে মেরে ফেলার অধিকার আমাদের নেই। কিন্তু ওইটাই যে আজকে যে মেরে ফেলবো, এর জন্য আমরা বলবো বাংলাদেশ সরকার দায়ী। এটা তো ওনার ইচ্ছা করে এই লোকটা মারলো, কেন যদি সিলিন্ডার করেছে, বেঁধেছে, কোমরে দড়ি বেঁধে ধরে রেখেছে, আর যখন ধাক্কা মেরে যখন ফেলে দিয়েছে, যখন বলেছে যে লোকটাকে তুলবে, লোকটাকে যখন তুললো না, তো এইটা কাদের দায়ী বলবো? আমার বলবো বাংলাদেশ সরকারের দায়ী।